সমাজে হঠাৎ আবির্ভাব ঘটেছে এমন এক ধরনের সাইকো খুনির যে শুধুমাত্র পুলিশদেরকে খুন করত। কিন্তু কেন, কিভাবে উন্মোচন হবে এই রহস্যময় গল্পের? এমনকি খুনি পুলিশদেরকে এমন নৃশংসভাবে খুন করত যা দেখলে শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কেমন রহস্য লুকিয়ে আছে ওই খুনের পেছনে? খুনি কখন, কোথায়, কাকে, কিভাবে খুন করছে এটা দেখলে মাথায় একদম হ্যাং হয়ে যাবে। একজন খুনির মাথায় যে মানুষকে মারার এরকম অদ্ভুত এবং নোংরা পরিকল্পনা থাকতে পারে তা এই মুভি সম্পূর্ণ না দেখলে বোঝাই মুশকিল। দেখতে চলেছ সিনেলজিকের পর্দায় 2021 সালে মুক্তি পাওয়া একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি স্পাইরাল। তো চলো শুরু করা যাক আজকের মুভির একটা দমদার এক্সপ্লেনেশন ইন বাংলায়। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুতই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টায় জোরে চাপ দাও যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। মুভি শুরু হয় একটা মেলাকে দেখিয়ে, যেখানে রয়েছে অনেক ধরনের মানুষ। তারা সবাই সেখানে এনজয় করছিল। এরই মাঝে হঠাৎ করে একজন চোর একজন মহিলার পার্স চুরি করে পালিয়ে যায়। আর ওই চোরকে চুরি করতে দেখে নেয় সেখানে থাকা একজন পুলিশ অফিসার যে সিভিল ড্রেসে ছিল। তো চোরকে চুরি করতে দেখা মাত্রই পুলিশ অফিসার তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই তাকে আটকাতে না পারলে তার পিছু নেয়। চোরটা যখন বুঝতে পারে একজন পুলিশ অফিসার তার পিছু করছে তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং আতঙ্কে পাশেই থাকা একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনে চলে যায় আর সেখানেই লুকিয়ে পড়ে। পুলিশ অফিসারও তার পিছু করতে করতে সেই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়, কিন্তু এখানে এসে সে কাউকেই খুঁজে পায় না। চারিদিকে ছিল ঘুটঘুটি অন্ধকার। সে সামনে বন্দুক তাক করে ওই চোরকে খুঁজছিল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক তার পেছনে একটা অদ্ভুত মাস্ক পরা একজন লোক তার মুখে কাপড় চেপে ধরে তাকে কিডন্যাপ করে নেয়। এর মানে এই সবকিছু ছিল একটা সাজানো পরিকল্পনা। এরপর যখন ওই পুলিশ অফিসারের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা বিশেষ ধরনের ট্র্যাপে বন্দি অবস্থায় দেখতে পায়। সে দেখতে পায় তাকে কেউ রেল লাইনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে। শুধু তাই নয়, তার জিভায় লাগানো রয়েছে এক ধরনের বিশেষ ট্র্যাপ। যদি সে একটু নড়াচড়া করে তাহলে তার জিভাটা একদম কেটে যাবে। এবং তার হাত দুটো পেছনে বাঁধা ছিল একটা বিশেষ ধরনের ধারালো বস্তু দিয়ে। হঠাৎ জ্ঞান ফেরার পর সে তার সামনে এই সব কিছু দেখে অনেক ভয় পেয়ে গেছিল। তার চিন্তা ছিল শুধুমাত্র একটাই, সে কি এই সব কিছু থেকে আদৌ বেঁচে ফিরতে পারবে? এরই মধ্যে তার সামনে থাকা রেলওয়ে স্টেশনে একটা টিভিতে ওই কিডন্যাপ করা লোকের ভিডিও চালু হয়। এখানেই সে মাস্ক পরেছিল। সে তাকে বলে, তুমি অনেক খারাপ একজন মানুষ। মনে আছে কিছুদিন আগে তুমি দুইজন লোকের বিরুদ্ধে কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিলে, যার পরিণামে তাদের ফাঁসি হয়েছিল। তুমি এই কাজটা একদম ঠিক করনি, আর এই জন্য এখন তোমাকে শাস্তি পেতে হবে। তোমার জন্য আমি কিছু স্পেশাল পরিকল্পনা করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই এখানে ট্রেন আসবে আর তোমাকে একদম টুকরো টুকরো করে দেবে। তবে তুমি যদি এই ধরনের মৃত্যু না চাও তাহলে তোমার কাছে অন্য আর একটা অপশন আছে। সেটা হচ্ছে তুমি নিজেকে এখান থেকে মুক্ত করতে পারবে, কিন্তু সাবধান, তোমার মুখে যে মেশিনটা লাগানো রয়েছে সেটা একটু নড়াচড়াতেও তোমার জিহ্বা কেটে ফেলতে পারে। পুলিশ অফিসার এবার আরো ঘাবড়ে যায় এবং সে নিজেকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে উপলব্ধি করতে পারে তার হাতটা বাঁধা রয়েছে একটা ব্লেডের মতো ধারালো কিছু দিয়ে। সে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে তার হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে কোনো রকমে তার হাতটা ছাড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে তার হাতটা ছাড়ানো মাত্রই দেখতে পায় সামনে থেকে ট্রেন আসছে। দেখতে না দেখতেই ট্রেনটা তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম ছোট ছোট টুকরে কেটে যায় এবং তার জিহ্বাটাও কেটে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্যটা একদম মারাত্মক লেভেলের যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, এই ঘটনার পর সেখানে অনেক ডিটেকটিভরা আসে, কিন্তু তারা এটা নির্ধারণ করতে পারে না যে আসলে এটা কার বডি ছিল, কারণ ওই পুলিশ অফিসারের শরীর এত টুকরো হয়েছে যে তাকে চেনার উপায় নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় একজন গ্যাংয়ের লিডারকে, যার নাম জ্যাকি ব্যাংকস। তার গ্রুপে রয়েছে বেশ কয়েকজন সদস্য। সে তার গ্রুপের সদস্যদের বলে, আজ রাতে আমরা একটা ড্রাগ ডিলারকে লুট করব। আর এরপর তারা সবাই তাদের অস্ত্রপাতি সামলিয়ে লুট করতে যায় ওই ড্রাগ ডিলারকে। এরপর তারা সেখানে পৌঁছে ড্রাগ ডিলারকে সম্পূর্ণ লুটপাট করার পর চলেই যাবে। এরকম সময় একটা ধামাকাদার এন্ট্রি হয় পুলিশের। সমস্ত মাফিয়া অর্থাৎ ওই সম্পূর্ণ গ্যাংটাকে অ্যারেস্ট করা হয় এবং নিয়ে যাওয়া হয় পুলিশ অফিসে। আর এখানে আসার পর একটা বড় রহস্য উন্মোচন হয়। রহস্যটা হচ্ছে জ্যাকিকে নিয়ে। আসলে জ্যাকি কোনো ডাকাত দলের সদস্য নয়, বরং সে একজন ডিটেকটিভ। আর এই ড্রাগ ডিলারকে লুট করা ছিল তার মিশনের একটা বড় অংশ। কিছুক্ষণ পর জ্যাকির সাথে দেখা করতে আসে একজন মহিলা, যার নাম ক্যাপ্টেন অ্যাঞ্জি গার্জা। অ্যাঞ্জি তাকে বলে, তুমি যে এত বড় একটা মিশনে কাজ করছো, একবার তোমাকে পুলিশ স্টেশনে জানানো উচিত ছিল। কিন্তু জ্যাকি অ্যাঞ্জিকে জানায় তার কারোর প্রতি বিশ্বাস নেই, আর সে নিজের কাজ নিজের স্টাইলে করতেই বেশি পছন্দ করে। কিন্তু এর আরো একটা কারণ রয়েছে,
কারণটা হলো কিছু বছর আগে জ্যাকি এবং তার একজন পার্টনার একসাথে একটা মিশনে কাজ করেছিল, আর এই মিশন সফল হওয়ার কারণে জ্যাকি বিভিন্ন রকম গোল্ড মেডেল পেয়েছিল, কিন্তু তার পার্টনারের এই বিষয়টা খুব একটা পছন্দ হয়নি। সোজা কথাই বলতে গেলে হিংসা হতো। শুধুমাত্র তাই নয়, বরং সম্পূর্ণ ডিপার্টমেন্টই তাকে হিংসা করত, আর এটাই ছিল তার একা কাজ করার অন্যতম কারণ। কিন্তু অ্যাঞ্জি তাকে জানায় তার এভাবে কাজ করলে চলবে না, সবকিছুর একটা নিয়ম রেগুলেশন আছে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের ডিপার্টমেন্ট থেকে কি জবাব দেব? এই কারণে আমি তোমার জন্য একজন পার্টনারের ব্যবস্থা করেছি যে তোমায় সাহায্য করবে, মানে সে হবে একজন কো ডিটেকটিভ। যদিও সে এই পেশায় নতুন, তুমি একটু কম্প্রোমাইজ করে নিও। তো অ্যাঞ্জির সাথে কথা বলার পর জ্যাকি তার অফিসে ফিরে আসে এবং তার চেম্বারে বসতে গেলে দেখতে পায় সেখানে কেউ একজন মরা ইঁদুর রেখে দিয়েছে। এই বিষয়টা দেখে জ্যাকির প্রচন্ড রাগ হয়, কিন্তু সে কাউকেই কিছু বলে না। সে ভালো করেই জানতো এটা তার সহকর্মীদের কাজ, যারা তাকে হিংসা করত। ঠিক তখনই সেখানে ওই নতুন ডিটেকটিভ আসে, যার নাম উইলিয়াম। উইলিয়াম তাকে বলে, এক্সকিউজ মি স্যার, আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন? একথা শুনে জ্যাকি উইলিয়ামের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। উইলিয়াম তাকে আরো বলে, আসলে আপনার কাজগুলোকে আমার খুব ভালো লাগে, আমি আপনার বাবার থেকে অনেক ইমপ্রেস হই। সত্যি বলতে আপনার বাবার কাজের অনুপ্রেরণা থেকেই আমি এই পেশা বেছে নিয়েছি। আপনার বাবা অনেক বড় বড় কেস সলভ করেছে, আমিও একদিন তার মতোই হতে চাই। আর এটা আমার জন্য অনেক গর্বের যে আমি ওনার ছেলের সঙ্গে কাজ করছি। তাদের দুজনের মধ্যে এ ধরনের বিভিন্ন কথা হচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় অ্যাঞ্জি। অ্যাঞ্জি তাদেরকে বলে, তোমরা কি এখনই সমস্ত কথা শেষ করে দেবে, নাকি কিছু কথা বাঁচিয়ে রাখবে পরবর্তীর জন্য? আসলে আমি এখানে আসলাম তোমাদেরকে একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়ার জন্য। এখান থেকে মাইলখানিক দূরে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনে একটা মার্ডার হয়েছে, আমি চাই এই কেসটা তোমরা সলভ করো। ইনভেস্টিগেশনের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজনেই রওনা হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার প্রতিমধ্যে উইলিয়াম তাকে জানায় তার একটা পরিবার রয়েছে, যেখানে তার স্ত্রী সহ তার একটা ছেলে সন্তান রয়েছে। এমনকি সে তার ছেলের নাম তার হাতে ট্যাটু করে আঁকিয়ে নিয়েছে। এসব কিছু শুনে জ্যাকি তাকে বলে, কিছুদিন যাক, তাহলে সবকিছু এমনিই নর্মাল হয়ে যাবে, এই ভালোবাসাটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। জ্যাকির এই ধরনের কথা শুনে উইলিয়াম একটু অবাক হয়। আর এরপর আমরা জানতে পারি জ্যাকির আসলে ডিভোর্স হয়ে গেছে, তার একটা মেয়ে সন্তানও রয়েছে, কিন্তু সে তার সঙ্গে থাকে না। তো যাই হোক, মানুষের পার্সোনাল বিষয়ে বেশি কথা বলা ঠিক না। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায় যেখানে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে এটা হলো সেই জায়গা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর ওই অ্যাক্সিডেন্টটাও এখানেই হয়েছিল। এই কেসটার ইনভেস্টিগেশনই করতে হবে জ্যাকি এবং উইলিয়ামকে। তারা সেখানে পৌঁছে দেখতে পায় চারিদিকে শুধুমাত্র রক্ত এবং মাংসের টুকরা পড়ে আছে। লাশটা এত ছিন্ন ভিন্ন হয়ে কেটে গেছে যে চেনার উপায় নেই এটা আসলে কে ছিল। জ্যাকি কিছুক্ষণ ইনভেস্টিগেশন করার পর যখন কিছুই বুঝতে পারে না, তখন সে আবারও তার অফিসে ফিরে আসে। তারা অফিসেই ছিল, এরকম সময় জ্যাকির জন্য একটা পার্সেল আসে। পার্সেলটা খুলতেই সে দেখতে পায় তার ভেতরে একটা পেন ড্রাইভ রাখা, যেখানেই লেখা ছিল প্লে মি, এটা চালু করো। জ্যাকি এটা দেখা মাত্রই পেন ড্রাইভটা তার ল্যাপটপের সঙ্গে অ্যাটাচ করে এবং দেখতে পায় সেখানে একটা অদ্ভুত আকৃতির নকশার ছবি রয়েছে। ছবিটা চালু করতেই সেখানে একটা ভিডিও প্লে হয়, যার অডিওতে বলা হচ্ছিল, সবাইকে সবার ফল ভোগ করতে হবে। আমি যাকে রেলওয়ে স্টেশনে খুন করেছি সে ছিল একজন পুলিশ অফিসার। সে যাই হোক, সে অনেক বড় অন্যায় করেছিল, অন্যায় করলে শাস্তি পেতে হবে। আর এটা ভেবো না যে আমার টার্গেটের সে শেষ পুলিশ অফিসার ছিল, আরও পুলিশ অফিসার আছে যাদেরকে আমি একে একে খুন করব। এই ধরনের কথা এবং ট্র্যাপ দেখে উইলিয়াম জ্যাকিকে বলে, আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে জিগস রয়েছে, কারণ তার দ্বারা এই ধরনের ট্র্যাপ তৈরি করা সম্ভব। ঠিক ধরেছ, সেই জিগস, যার 2টা মুভি আমি অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে সেই মুভিগুলো দেখে আসতে পারো। জ্যাকি ওই অদ্ভুত নকশার ছবি ভালো করে লক্ষ্য করলে তার হঠাৎ মনে পড়ে, আরে আমি তো এই দেওয়ালটা চিনি, আমাদেরকে ইমিডিয়েটলি সেখানে পৌঁছাতে হবে। আর এরপর তারা সেই দেওয়ালটা খুঁজতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে সেই দেওয়ালটা পাওয়া গেলে জ্যাকি দেখতে পায় সেখানে আরও একটা বাক্স রাখা, যেটা সেম ওই পার্সেলের বাক্সের মতোই দেখতে। জ্যাকি দেরি না করে সেই বাক্সটা খুললে সে দেখতে পায় বাক্সের মধ্যে রয়েছে ওই পুলিশ অফিসার যাকে ওই খুনি রেলওয়ে স্টেশনে খুন করেছিল। তার পুলিশের ব্যাচ এবং রক্তাক্ত অবস্থায় তার কাটা জিহ্বা। এটা দেখে উইলিয়াম এবং বাকি পুলিশরা সাংঘাতিক লেভেলের ভয় পেয়ে যায়। জ্যাকি এবং বাকি পুলিশ সদস্যরা এইবার বিশ্বাস করতে শুরু করে যে এই কাজ হলো জিগসর, কারণ তার মতো সাংঘাতিক লেভেলের খুন ইতিহাসে এই অবধি কেউ করেনি, এবং এই খুনের ধরন এবং তার খুনের ধরন ছিল একই রকম। এই খুন হওয়ার পর বাকি পুলিশ সদস্যরা একদম সতর্ক হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল এরপর হয়তোবা তাদের মধ্যেই কাউকে জিগসর নেক্সট টার্গেট বানাবে। জ্যাকি এবং বাকি সদস্যরা তাদের অফিসে ফিরে আসে। জ্যাকি অ্যাঞ্জিকে এই সকল বিষয় জানায়, কারণ অ্যাঞ্জি হলো এই ডিপার্টমেন্টের হেড। সে জ্যাকিকে বলে, এই কেসটার সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে তোমার, কারণ তুমি যেভাবে কেস সলভ করো এটা একদম অন্য লেভেলের। যদিও আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব।
এরপর ফরেন্সিক ল্যাবে ডিএনএ টেস্ট করার পর তারা সবাই জানতে পারে যে এই পুলিশ সদস্য আর কেউ নয় বরং জ্যাকির চেনা জানা একজন লোক এবং সে তার খুব ভালো বন্ধুও। এই জন্য জ্যাকি ওই পুলিশ অফিসারের বাড়িতে যায় এবং তার বউকে বলে, চিন্তা করো না, আমি আছি তো, এই বলে একটু সান্ত্বনা দেয়। আর কি হয়েছে বলা যাবে না, ওপর থেকে বারণ আছে। তো যাই হোক, জ্যাকি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু সে তার উত্তর পায় না। একটু পরে জ্যাকি সেখানে তার এক্স ওয়াইফকেও দেখতে পায়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে সে তার সাথে কথা বলে না। জ্যাকি সেখান থেকে বাড়িতে ফিরে আসলে দেখতে পায় তার বাড়িতে তার বাবা এসেছে। সেটা দেখা মাত্রই তার বাবার দিকে বন্দুক তাক করে। হয়তোবা এটা সে মজা করে করেছে, কিন্তু সে তার বাবাকে খুব একটা পছন্দ করতো না। কেন পছন্দ করতো না এটা তো আমরা পরে জানতে পারবো। আপাতত এতটুকু জেনে রাখো, তাদের মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো নয়। আসলে জ্যাকি চায় তার বাবা সবসময় তাকে বুঝুক, সময় দিক, তার সাথে ফ্রেন্ডলি কথা বলুক, কিন্তু তার বাবা এর উল্টো। তো যাই হোক, জ্যাকি এই সব কিছু ভাবতে ভাবতে একটা জানালার কাছে যায় আর তখন তার মনে পড়ে একটা অতীতের ফ্ল্যাশব্যাক স্টোরি। সময়টা অনেক আগের। জ্যাকি এবং তার সহকর্মীর ওপর দায়িত্ব পড়ে একটা কেস সলভ করার, কিন্তু কেসটা সলভ করার আগেই তার সহকর্মী ওই কেসের সাক্ষীকে গুলি করে খুন করে। জ্যাকি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বলে ওই লোকটা তার উপর আক্রমণ করতে এসেছিল, এই জন্য সে তাকে জীবন বাঁচানোর জন্য খুন করে। যদিও জ্যাকি আসল বিষয়টা খুব ভালো করে জানতো, এই জন্য জ্যাকি অন্যায়ের সাথে আপোষ না করে তার আসল সত্য পুলিশের সামনে বলে ধরিয়ে দেয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, এটাই সেই পুলিশ অফিসার যাকে ওই দিন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনে নৃশংসভাবে খুন করা হয়েছে। তো যাই হোক, স্টোরি আবার বর্তমান সময়ে ফিরে আসে এবং দেখানো হয় জ্যাকি এবং বাকি সদস্যরা বর্তমান কেস নিয়ে কাজ করছে, কারণ এখন এটাই হলো জ্যাকির লাইফ। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় কয়েকজন পুলিশ অফিসারকে, যারা সিসিটিভি ফুটেজে ওই দিন মেলায় ওই পুলিশ অফিসারের সাথে কি হয়েছিল এই সব দেখছে। এরই মধ্যে সেখানে থাকা একজন পুলিশ অফিসার যার নাম ফিচ, সে দেখতে পায় ওই দিন পুলিশ অফিসার যে চোরের পিছু করছিল ওই চোরকে সে ভালো করে চেনে। তার নাম হলো বেনি, সে একজন ড্রাগ ডিলার। এজন্য সে কাউকে কিছু না বলে সেই চোরকে ধরার জন্য তার আস্তানায় যায়। সেখানে গিয়ে সে অনেক খোঁজাখুঁজির পরেও সে ওই চোরকে দেখতে পায় না, কিন্তু সেখানে একটা চাদরের নিচে লুকিয়ে রাখা ছিল ওই অদ্ভুত দেখতে পিগ মাস্ক, যেটা পরেই ওই দিন ওই পুলিশ অফিসারকে কিডন্যাপ করা হয়েছিল। ফিচ এটা দেখা মাত্রই ভয় পেয়ে যায়, কারণ সে যার আস্তানায় এসেছে সে কোনো সাধারণ চোর নয়, সে একজন ভয়ঙ্কর রকমের খুনি। এই জন্য ফিচ তার বাকি টিম মেম্বারদের ফোন কলের মাধ্যমে এটা জানানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তার ফোন রিসিভ করে না। আর এরপর যেটা দুশ্চিন্তা করা যায় সেটাই হয়, ওই খুনিটা ফিচের ওপর আগে থেকেই নজর রাখছিল এবং সুযোগ পেতেই তাকেও ধরে ফেলে এবং অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর পানির স্পর্শে ফিচের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে একটা পানির ট্যাঙ্কির মধ্যে বন্দী এবং তার মাথায় রয়েছে একটা অদ্ভুত ধরনের হেলমেট। শুধু এটাই নয়, তার আঙ্গুলেও এক ধরনের বিশেষ গ্যাজেট পরানো রয়েছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার মাথার হেলমেট এবং হাতের আঙ্গুলের ওই গ্যাজেটের মধ্যে এক অদ্ভুত কানেকশন ছিল। যদি সে তার কোনো একটা আঙ্গুল নাড়াতো তাহলে তার মুখের কোনো না কোনো ক্ষতি হয়ে যেত। কি সাংঘাতিক ব্যাপার। কিছুক্ষণ পর তার সামনে একটা টিভি চালু হয়, যেখানে ওই মাস্ক পরা মানুষটাকে দেখানো হয়, কিন্তু তার কিছু বলার আগেই এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় জ্যাকিকে। জ্যাকি উইলিয়ামকে ফোন করে এই কেসের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু উইলিয়াম ব্যস্ত থাকায় তারা খুব বেশিক্ষণ কথা বলতে পারে না। এরপর জ্যাকি ডিনারের জন্য তার বাবার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবা বাড়ির কোথাও নেই। আর এখানে আমাদেরকে দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। তার বাবা বাড়িতে নেই, এর কারণ হলো সে একটা গোপন বৈঠকে গেছে, যেখানে এই নতুন হওয়া খুনগুলোর ব্যাপারে কথা চলছিল। আসলে কে হতে পারে যে জিক্সের মতো করেই আবারও খুনের খেলা শুরু করেছে। পরের দিন আবারও দেখানো হয় জ্যাকিকে। আজকে তার জন্য আরো একটা পার্সেল এসেছে, যেটা আগের দিনের মতোই। জ্যাকি পার্সেলটা খুললে দেখতে পায় এর মধ্যে আরো একটা পেন ড্রাইভ। জ্যাকি দেরি না করে পেন ড্রাইভে থাকা একটা ভিডিও চালু করে, আর ভিডিও চালু করলে সে দেখতে পায় একটা অদ্ভুত ধরনের একটা বৃত্ত আঁকা। আসলে এই বৃত্তর নামই হলো স্পাইরাল। যাই হোক, সেই ভিডিওতে একটা পুতুল ছিল যেটা একদম ওই মাস্ক পরা ব্যক্তির মতো মাস্ক পরেছিল। তবে জ্যাকির কাছে পাঠানো প্রত্যেকটা পার্সেলের পেন ড্রাইভে যে ভিডিওগুলো থাকতো সেখানে একটা করে লোকেশন পাঠানো হতো, আর এই লোকেশনেই খুনি বিভিন্ন সূত্র লুকিয়ে রাখত। জ্যাকি এবং তার টিম সদস্যরা খুব বেশি দেরি না করে সেই লোকেশন খুঁজে বের করে এবং সেখানে গিয়ে পৌঁছায়। জ্যাকি দেখতে পায় ওই ভিডিওতে যেমন গাড়ি ছিল ঠিক ওই রকম একটা গাড়ি তাদের সামনে রাখা আছে। জ্যাকি আস্তে আস্তে সেই গাড়িটির দিকে এগিয়ে যায় এবং পরিপূর্ণ সতর্কতার সাথে সেই গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা মৃত পিগ। জ্যাকির এই বিষয়টা একদম জঘন্য লাগে। জ্যাকি লক্ষ্য করে গাড়ির ভেতরে আরো একটা পার্সেল রাখা। জ্যাকি পার্সেল খুলতেই দেখতে পায় তার মধ্যে কাটা আঙুল এবং পুলিশের ব্যাজ, আর এগুলো ছিল ফিচের। এর মানে ওই খুনি ফিচকে নৃশংসভাবে খুন করেছে
এই সব কিছু দেখার পর সেখানে থাকা পুলিশ অফিসার এবং ডিটেকটিভ সদস্যরা একদম স্তব্ধ হয়ে যায়। একটা খুনি কিভাবে এতটা নৃশংস হতে পারে। এরপর বিভিন্ন সূত্রের মাধ্যমে জ্যাকি ওই খুনির আস্তানা অবধি পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ফিচের মৃত শরীর এখনো সেখানে পড়ে আছে। ঠিক তখনই ফিচ আবারও জীবিত হয়ে ওঠে। আসলে গল্প আরও একবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় ওই সময়কে যখন ফিচকে বন্দি করে রেখে তার সামনে টিভি চালু করা হয়, যেখানে ওই মাস্ক পরা ব্যক্তি রাগান্বিত হয়ে বলে, তোমার কাছে দুইটা অপশন আছে। এক, হয় তুমি তোমার আঙুলগুলো কেটে ফেলো, আর দ্বিতীয় হলো তুমি যদি সময়ের মধ্যে তোমার আঙুলগুলো সম্পূর্ণ কেটে ফেলতে না পারো তাহলে তুমি যে পানির ট্যাঙ্কির মধ্যে রয়েছো তাতে কারেন্ট ছেড়ে দেওয়া হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন উপায়ে মরবে। এর সম্পূর্ণ স্বাধীনতা আমি তোমাকে দিলাম। এরপর ফিচ ভয়ে তার আঙুলগুলো কাটতে শুরু করে, আর আঙুলগুলো কাটা হচ্ছিল তার মাথার হেলমেটের সাহায্যে। তো যাই হোক, ফিচ একটা একটা করে তার আঙুল কাটতে থাকে, কিন্তু সময়ের মধ্যে সে তার সম্পূর্ণ আঙুলগুলো কাটতে একদম ব্যর্থ হয়, যার শেষ পরিণাম হয় ভয়ানক। কিছুক্ষণ পর তার পানির ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দেওয়া হয় কারেন্ট। এরপর এক যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর মৃত্যু হয় ফিচের। স্টোরি আবারও বর্তমান সময় ফিরে আসে। জ্যাকি এনজিকে বলে, আমার মনে হয় এই খুনগুলো জিক্সর নয়, এই খুনগুলো করছে অন্য কেউ। জিক্স কেন পুলিশদেরকে অযথা খুন করতে যাবে? এই খুনগুলো করছে এমন এক ব্যক্তি যে পুলিশদের থেকে তার কোনো প্রতিশোধ নিতে চায়। তবে এই খুনের রহস্যগুলো আমি অবশ্যই উন্মোচন করব। কিছুক্ষণ পর উইলিয়াম এবং জ্যাকি নিজেদের মধ্যে কথা বলছিল। এরকম সময় উইলিয়াম তাকে বলে, আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টের সাথে এমন কেউ কি রয়েছে যার সম্পর্ক খারাপ? জ্যাকি অনেক ভেবেচিন্তে বলে, হ্যাঁ, একজন রয়েছে। আসলে আমি তাকে একদিন একটা সাক্ষীকে খুন করার জন্য ধরিয়ে দিয়েছিলাম, আর এই জন্য তাকে কোনো পুলিশ সদস্য সাহায্য করেনি। এরপর তার চাকরি চলে গিয়েছিল। হতে পারে সেই এই সব কিছুর বদলা নিচ্ছে। এরপর জ্যাকি দেরি না করে তার ওই বন্ধুর কাছে গিয়ে পৌঁছায়, যে ছিল একটা চার্চে। জ্যাকিকে ওই লোকটা সেখানে দেখা মাত্রই সে তার কাছে আসে। জ্যাকি তাকে বলে, তুমি তো দেখছি ধর্মে কর্মে মন দিয়েছ, সত্যি করে বলো তো, আমাদের ডিপার্টমেন্টে যে খুনগুলো হচ্ছে তার সাথে তোমার কোনো হাত নেই তো? জ্যাকির ওই বন্ধু বলে, কি যাতা বলছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে কি করছি? ওই দিন আমি ভুল করেছিলাম, কিন্তু তার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি সেই রাস্তা থেকে সরে এসেছি। জ্যাকি তার এইসব কথা শুনে তার ওই বন্ধুকে আর কিছুই বলে না এবং সেখান থেকে ফিরে আসে। এরপর জ্যাকি বাড়িতে ফিরে আসে এবং তার বাবাকে খুঁজতে থাকে, কারণ এখন এই রহস্যের একমাত্র সমাধান করতে পারে তার বাবা। কিন্তু বাড়িতে ফিরে আসলে তার বাবাকে সে কোথাও দেখতে পায় না। সে তার বাবাকে বিভিন্ন মেসেজ এবং কল করে, কিন্তু কোনো কিছুতেই তার বাবা রিপ্লাই দেয় না। জ্যাকি এবার একটু চিন্তিত হয়ে পড়ে। হুট করে একজন মানুষ কোথায় গায়েব হয়ে যেতে পারে? জ্যাকি পরের দিন অফিসে যায় এবং জানতে পারে উইলিয়াম আজকে অফিসে আসেনি। সে এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেয় না। সে প্রতিদিনের মতোই আজকেও তার কাজ করছিল। হঠাৎ এমন সময় অফিসের এক পাশ থেকে গোলমাল এবং চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। জ্যাকি সেখানে গিয়ে পৌঁছালে দেখতে পায় সেখানে আরও একটা পার্সেল, যার মধ্যে ছিল এক অদ্ভুত পুতুল। এই পুতুলটা ছিল ঠিক জিক্সর মতো এবং মুখে ছিল এক অদ্ভুত পিগ মাস্ক, যার শরীরের ওপরে রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল। জ্যাকি মনে করে এটা আসলেই রক্ত, কিন্তু না, তার পাশেই ছিল একটা কালির বোতল। এর মানে এই সবকিছুই রং। এবং সেখানে রাখা ছিল একটা চিঠি, যেখানে লেখা ছিল, যখন তুমি তোমার নিজের কাজে ব্যস্ত থাকবে ঠিক তখনই আমি অন্যদিকে তোমার আপন লোককে শেষ করে দেব। জ্যাকি লক্ষ্য করে ওই পুতুলের শরীরে যে লেখাটা রয়েছে ওই লেখা উইলিয়ামের শরীরেও ছিল। ঠিক তখনই হঠাৎ করে জ্যাকির কাছে খবর আসে শহরের একটা জায়গায় খুন হয়েছে, যেখানে খুনি ওই লোকটার শরীরের চামড়া উপড়ে ফেলেছে। জ্যাকি এই খবর শুনে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা এবার খুনিটা উইলিয়ামকে টার্গেট করেছে। সে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সাংবাদিকদের অনেক ভিড় জমে গেছে। তারা বারবার জিজ্ঞাসা করছিল, আপনাদের কি মনে হয় এই ঘটনা কে করেছে? আমরা শুনছি জিক্স নাকি আবার ফিরে এসেছে। অ্যাঞ্জি এইসব পরিস্থিতি একদম সামনে নেয়। সে তাদেরকে জানায়, না, এরকম কিছুই না, জিক্স ফিরে আসেনি, এটা অন্য কারো কাজ। তবে কার কাজ এটা আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। এরপর জ্যাকি যখন গাড়ি চালিয়ে অফিসের দিকে যাচ্ছিল তখন তার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে, যেখানে বলা হচ্ছিল খুব শীঘ্রই আরো একটা পুলিশকে খুন করা হবে, আটকাতে পারলে আটকিয়ে দেখাও। আর এরপর আবার একটা মেসেজ আসে। এই মেসেজটা ছিল জ্যাকির বাবার। সে তাকে মেসেজে বলে, তোমার কাজ কত দূর? তুমি কি তোমার কাজ শেষ করতে পেরেছো? কিন্তু জ্যাকির কেন জানি মনে হচ্ছিল এই সমস্ত মেসেজ ফেক, কারণ চিঠিতে লেখা ছিল, তুমি যখন তোমার কাজে ব্যস্ত থাকবে তখন আমি তোমার আপন লোককে মেরে ফেলবো। এর মানে খুনি তাকে পথভ্রান্ত করে আরো পুলিশ অফিসারকে মারতে চায়। এই জন্য জ্যাকি ওই মেসেজকে ইগনোর করে
এবং এই বিষয় জানানোর জন্য অ্যাঞ্জিকে ফোন করে, কিন্তু অ্যাঞ্জি ফোনটা রিসিভ না করলে জ্যাকি ঘাবড়ে যায় এবং আবারও পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। এদিকে দেখানো হয় অ্যাঞ্জিকে, সে পুলিশ স্টেশনের একটা অন্ধকার ঘরের মধ্যে কারোর সাথে যেন লড়াই করছিল। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে, কিন্তু কিছুক্ষণ লড়াই করার পর কেউ একজন অ্যাঞ্জিকে ধরে ফেলে এবং বেঁধে ফেলে একটা টেবিলের সাথে, যেখানে লাগানো ছিল ধারালো কিছু মেশিন লাগার ফলে অ্যাঞ্জির শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে এবং তার মুখের উপরে রাখা হয় এক ধরনের অদ্ভুত কাপড় এবং তার উপরে সেট করা হয়েছে একটা পাইপ, যেখান থেকে বের হবে এক ধরনের গরম তরল পদার্থ, যা মুখে পড়লেই মুখটা একদম গলে যাবে। অ্যাঞ্জি এইসব থেকে বাঁচার জন্য ছটফট করতে থাকে। ঠিক তখনই তার হাতের নাগালে সে একটা টেপ রেকর্ডার দেখতে পায়। সে ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গেই প্লে করে দেয়, যাতে বলা হয়, ডিয়ার ক্যাপ্টেন অ্যাঞ্জি, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেও আপনি অনেক অন্যায় এবং দুর্নীতির সঙ্গ দিয়েছেন। আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু না করলেও নির্দোষ মানুষকে শাস্তি দিয়েছেন। এই জন্য সমাজে মাথা উঁচু করে বাঁচার আপনার কোনো অধিকার নেই। তো মূল কথায় আসি, আপনি যদি এখান থেকে বাঁচতে চান, আপনার গলার কাছে লাগানো ধারালো মেশিনটিকে বন্ধ করতে হবে, আর নয়তো কিছুক্ষণের মধ্যে আপনার উপরে রাখা ওই পাইপের মধ্যে থেকে এক ধরনের গরম তরল পদার্থ বের হবে, যেটা মুখে পড়লেই বুঝতে পারবেন কেমন লাগে। আর এই জন্য আপনাকে কিছু সময় বেঁধে দেওয়া হলো, কাজটা খুব শীঘ্রই শেষ করতে হবে। তো অ্যাঞ্জি সেখান থেকে নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সে সময়ের মধ্যে বের হতে পারে না, যার ফলে সেই পাইপের মধ্যে থেকে বের হয়ে আসে কিছু তরল পদার্থ এবং সেগুলো সোজা গিয়ে পড়ে তার মুখের ওপরে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন অ্যাঞ্জি। কিছুক্ষণের মধ্যেই সেখানে জ্যাকি এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জ্যাকি দেখতে পায় অ্যাঞ্জির মুখের ওপরে এক ধরনের পদার্থ পড়ে আছে এবং সে ওইটা সরাতেই আরো চমকে যায়, কারণ অ্যাঞ্জির মুখ একদম পুড়ে কালো হয়ে গেছে। জ্যাকি দেরি না করে সঙ্গে সঙ্গেই খুনিকে ধরার জন্য সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে লক্ষ্য করে এই সিসিটিভি ফুটেজের 13 মিনিটের ভিডিও গায়েব। এর মানে এই পুলিশ ডিপার্টমেন্টের কেউই এই কাজটা করেছে এবং ওই খুনের সাথে জড়িত। এই জন্য জ্যাকি এটা চেক করতে যায় যে কার কার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। সে দেখতে পায় এখানে ওই লোকটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, যে লোকটা একজন সাক্ষীকে খুন করার ফলে তার চাকরি চলে গিয়েছিল এবং এখন বর্তমানে সে চার্চে কাজ করে, কিন্তু সে এখন পুলিশ অফিসার নেই। তারপরও তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এই জন্য জ্যাকি সিদ্ধান্ত নেয় তাকে ধরতে যাবে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন পুলিশ অফিসার আসে। সে জ্যাকিকে বলে, এখানে তো তোমার বাবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, তাকেও তো কাল থেকে পাওয়া যাচ্ছে না, হতে পারে সেও এই কাজটা করেছে। একথা শুনে জ্যাকির মাথা মস্তিষ্ক একদম গরম হয়ে যায়। তার বাবা যেমনই হোক, সে তার বাবাকে পছন্দ করুক বা না করুক, জ্যাকি তার বাবার সম্পর্কে এরকম কথা মেনে নিতে পারে না। এজন্য জ্যাকি এবং ওই অফিসারের মধ্যে ছোটখাটো একটা লড়াই হয়ে যায়। জ্যাকি পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে এবং ওই চার্চে যায়, যেখানে তার ওই সহকারী কাজ করত, কিন্তু এখানে এসে সে তাকেও পায় না। সেও বাকিদের মতো গায়েব হয়ে গেছে, আর এখানে তাকেও ওই খুনি কিডন্যাপ করে নেয়। গল্প আবারও একটু ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় জ্যাকির বাবাকে। সে ওই খুনিকে ধরার জন্য খোঁজ পাওয়া মাত্র একটা গোপন জায়গাতে এসেছে। সে বন্দুক তাক করে আস্তে আস্তে সামনে এগিয়ে যায় এবং এদিকে ওদিকে দেখতে থাকে। ঠিক তখনই আচমকা ওই খুনি তার সামনে চলে আসে এবং তাকেও কিডন্যাপ করে নেয় এবং তাকে কিডন্যাপ করার পর তার মোবাইল দিয়ে জ্যাকিকে মেসেজ করতে থাকে। এখানে শেষ হয় ফ্ল্যাশব্যাক স্টোরি। এদিকে দেখানো হয় জ্যাকির জ্ঞান ফিরে এসেছে। তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার হাত একটা জায়গায় বাঁধা রয়েছে। সে কোনো রকমে তার হাতটা সেখান থেকে মুক্ত করে এবং সামনে যেতে দেখতে পায় ওই লোকটা যে চার্চে কাজ করত, তাকে একটা জায়গায় ওই খুনি বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং তার পেছনে এমন এক ধরনের মেশিন লাগানো রয়েছে যেখান থেকে কাজ বের হয়ে তার সম্পূর্ণ শরীর ছিদ্র বিছিদ্র করে দেবে। জ্যাকি দেখতে পায় ওই লোকটাকে মুক্ত করা যাবে, কিন্তু একটা চাবি লাগবে, যে চাবিটা ওই ঘরের মধ্যেই কোথাও লুকানো রয়েছে এবং সঙ্গে সেখানে আরো একটা টেপ রেকর্ডার রয়েছে, যেখানে বলা হচ্ছিল, তুমিও অনেক নির্দোষ মানুষের জীবন নিয়েছো, তাই তোমাকেও মরতে হবে। কিন্তু জ্যাকি যেহেতু সেখানে ছিল, তাই সে চাইলে তাকে বাঁচাতে পারত। এই জন্য জ্যাকি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে মুক্ত করার চাবি পায় না। এক পর্যায়ে মেশিন চালু হয়ে গেলে জ্যাকি সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে একটা চাবি পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গেই ওই চাবিটা তুলে তাকে বাঁচাতে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাও জ্যাকি তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। জ্যাকিও এইবার অনেক আঘাত পায়। ওই কাচের টুকরাগুলো ওই লোকটার শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, যার মধ্যে কিছু কাচের টুকরো জ্যাকিকেও লেগেছে, কিন্তু শেষমেশ তাকে মুক্ত করেও কোনো লাভ হয় না। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। জ্যাকি সেখান থেকে বাইরে চলে আসে এবং একা একা হাঁটছিল। ঠিক তখনই জ্যাকি তার সামনে আচমকায় উইলিয়ামকে দেখতে পায়। উইলিয়াম তাকে বলে, একটা রহস্যময় এবং বাস্তব কথা শোনো, এই যে যতগুলো খুন হয়েছে এগুলো আমি করিয়েছি,
আর তোমার ওই সঙ্গী ওই দিন যে সাক্ষীকে খুন করেছিল সে আমার বাবা ছিল। আমি এখন অবধি যা কিছু করেছি সব জেনে বুঝে করেছি, শুধুমাত্র চুপ ছিলাম তোমার জন্য, কারণ তুমি জানতে পারলে আমার এই সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেস্তে যেত। আর আমার কোনো পরিবার নেই, যা কিছু বলেছিলাম সবই মিথ্যা, এবং তোমাকে তোমার বাবার মোবাইল থেকে যতগুলো মেসেজ দেওয়া এবং যা কিছু করার সব আমিই করেছিলাম। আরও একটা মজার বিষয় শোনো, তোমার বাবাকে কিডন্যাপ আমিই করেছি। আসলে ওই দিন আমি তাকে মেসেজ দিয়ে এখানে ডেকে নিয়েছিলাম, তাকে বলেছিলাম আমি খুনির খোঁজ পেয়েছি, আর এরপর তাকে কিডন্যাপ করেছি। এবং এই পরিকল্পনা আমি আমার গুরুদেব জিগসর থেকে ইন্সপায়ার হয়েই তৈরি করেছি। আর যেগুলো পুলিশ অফিসারকে আমার একদম পছন্দ না এবং অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে আমি আমার স্টাইলে শাস্তি দিয়েছি। কিন্তু তুমি অনেক ভালো, তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো। জ্যাকি উইলিয়ামের মুখের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝেই উঠতে পারছিল না যে তার সামনে এটা কি হচ্ছে। জ্যাকি তার বাবাকে বাঁচানোর জন্য উইলিয়ামের কথাই রাজি হয়ে যায় এবং তাকে বলে, আমার বাবা কোথায়? আমার বাবাকে ছেড়ে দিলে আমি তোমার সাথে কাজ করব। কিন্তু এই বিষয়টা উইলিয়ামের খুব একটা বিশ্বাস হয় না। এই জন্য সে 999-এ কল করে হাওয়াতে গুলি চালায় এবং বলে, তাড়াতাড়ি এখানে চলে আসুন, ওই খুনিকে পাওয়া গেছে। এটা সে কেন করলো একটু পরে সেটা জানা যাবে। এরপর উইলিয়াম জ্যাকিকে নিয়ে যায় তার বাবার কাছে। জ্যাকি দেখতে পায় তার বাবাকে কিছু তারের সাহায্যে ওপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার শরীর থেকে রক্ত বের করা হচ্ছে, যার জন্য তার শরীর একদমই দুর্বল হয়ে গেছে। এরপর উইলিয়াম জ্যাকিকে একটা বন্দুক দেয় যার মধ্যে একটাই বুলেট রয়েছে। সে তাকে বলে, এখানে একটা বুলেট রয়েছে, হয় তোমাকে আমাকে মারতে হবে আর নয়তো তোমার বাবাকে বাঁচাতে হবে। এখন কি করবে তুমি ভেবে নাও। আমি যদি বেঁচে যাই তাহলে তোমার বাবাকে এমনিই মেরে দেব, আর আমাকে তুমি মেরে দিলে তোমার বাবা ওই ট্র্যাপে এমনিতেই মারা যাবে। অনেক চিন্তা ভাবনা করার পরে জ্যাকি তার বাবাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরই মধ্যে উইলিয়াম সেখান থেকে পালিয়ে যায়। জ্যাকি তার পিছু করে এবং তাকে ধরে অনেক মারধর করতে থাকে। এদিকে তখন উইলিয়ামের ফোন করার কারণে পুলিশ সেই রুমের বাইরে এসে পৌঁছে গেছিল। তারা এসে দেখে দরজা বন্ধ করা, এই জন্য তারা দরজা কেটে ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। ঠিক তখনই দরজা কাটার সময় সেখানে একটা রশি কেটে যায়, আর ঠিক তখনই আবারও জ্যাকির বাবা ওপরে ঝুলে যায় আর তার হাত থেকে একটা নকল বন্দুক বেরিয়ে আসে এবং বন্দুকটা তাক করা থাকে পুলিশদের দিকে। পুলিশ সদস্যরা এটা দেখা মাত্রই মনে করে হয়তোবা জ্যাকির বাবা তাদেরকে মারার জন্য বন্দুক তুলেছে। এই জন্য তার গুলি করার আগেই পুলিশ সদস্যরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। জ্যাকি এটা দূর থেকে দেখা মাত্রই জোরে চিৎকার করে ওঠে, কারণ সে ভালো করে জানতো তার বাবার এখানে কোনো দোষী নেই। জ্যাকি তার বাবাকে নির্দোষ হওয়ার পরেও তার সামনে এভাবে মরতে দেখে একদম পাগলের মতো হয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে ওই ডিটেকটিভ উইলিয়াম খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়, যেটাও জ্যাকি দেখে নেয়। কিন্তু সে জ্যাকিকে হাত দিয়ে ইশারা করে এবং বোঝায়, মুখ বন্ধে রেখো, নয়তো আমি আবারও ফিরে আসব। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ লং টাইম চলা স্পাইরাল মুভিটা। তো কেমন লাগলো আজকের মুভিটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে জোরে চাপ দিও। কিন্তু খেয়াল রেখো মোবাইলের কাজটা যেন ভেঙে না যায়। তো সঙ্গেই থেকো, কারণ পরবর্তীতে তোমাদের জন্য এমন একটা ধামাকাদার মুভির এক্সপ্লেন নিয়ে আসছি যেটা শরীরে কাঁপুনি ধরিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।